টানা বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দিনভর জলাবদ্ধতা, সড়কে পানি জমায় তীব্র যানজট, সীমাহীন দুর্ভোগ। ঈদ কেনাকাটাতেও বৃষ্টির হানা। ঈদে ট্রেন যাত্রীদের জন্য থাকছে না বাড়তি নিরাপত্তা, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার শঙ্কা। বৃষ্টিতে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তির আশঙ্কা খোদ মন্ত্রীর। অনলাইন ভিত্তিক গণমাধ্যমকে সম্প্রচার কমিশন থেকে নিবন্ধন নিতে হবে, নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। স্বাগত জানালেন প্রযুক্তিবিদরা। বিনা জমায় ঋণপত্র খুলে চাল আমদানির সুযোগ দিচ্ছে সরকার, কেন্দ্রীয় ব্যাংকের চিঠি। শুল্ক হার কমানোর চিন্তাভাবনা, জানালেন পরিকল্পনা মন্ত্রী। এবং সংসদে সরকার দলীয় এমপিদের তোপের মুখে অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেট নির্বাচন বিরোধী ও গণহারে ভ্যাট আরোপ হয়েছে বলে তীব্র সমালোচনা। কার স্বার্থে, কার পরামর্শ অর্থমন্ত্রী এটা করেছেন আমার বোধগম্য নয়। 4,000 কোটি টাকা কোনো টাকা না, 1 লাখ হয়ে গেল টাকা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। থেমে থেমে বৃষ্টি আর তীব্র যানজটে সোমবার দিনভর বিপর্যস্ত ছিল রাজধানীর জনজীবন। বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যাত্রী ও চালকদের। নাগরিক এই ভোগান্তি থেকে কবে মিলবে মুক্তি, এমন প্রশ্নই সবার। প্রকৃতিতে বর্ষা আসার পর থেকেই থেমে থেমে কম বেশি বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। সোমবার সকালে ভারী বর্ষণ, দিনভর থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। রাজধানীর ধানমন্ডি, আসাদগেট, বেইলি রোড, শান্তিবাগ সহ মিরপুরের বিভিন্ন এলাকায় হাঁটু পানি জমে যায়। পানির কারণে আমরা পার হতে পারছি না এবং সামান্য বৃষ্টি হলে এই এলাকা প্লাবিত হয় আর কি। একটু বৃষ্টি হলে এখানে পানি জমে আমাদের রাস্তা পার হতে সমস্যা হয়। পানির এমন নাকাল অবস্থা, গাড়ি থেকে নেমে হেঁটে মার্কেটে ঢুকেছি। কর্মদিবস হওয়ায় রাজধানীর প্রতিদিনকার যানজটের সঙ্গে এখন যোগ হয়েছে ঈদ কেনাকাটার বাড়তি চাপ। জলাবদ্ধতায় বিভিন্ন সড়কে দীর্ঘতির যানবাহনের কারণে অসহনীয় হয়ে ওঠে পরিস্থিতি। ফার্ম গেটে ভাই আসছি মতিঝিল থেকে, এত ঘন্টাতে লাগলো আর কি। গাজীপুরের বাসের জন্য অপেক্ষা করছি, যে আমার জন্য গাড়ি পাচ্ছে না। বাস নাই, বাস পাইলেও সব প্যাসেঞ্জার আগে থেকে ভরে আসতেছে, উঠা কোনো মতো স্পেস নাই, সব টানা টানা যেতেছে। রাজধানীর বিভিন্ন সড়কে ভোগান্তির চিত্র দিনভর একই রকম ছিল। অফিস শেষ করে বাড়ি ফিরতে গিয়েও ঘন্টার পর ঘন্টা যানবাহনে বসে থাকতে হয় নগরবাসীকে। কোনো কোনো সড়কে আধ ঘন্টাতেও এতটুকু নড়েনি যানবাহন। এতে দুর্ভোগ চরমে পৌঁছে। জামটা অনেক করা হচ্ছে, মানে খুবই কষ্টে জামের ভিতরে। বলতে পারতেছি না যে কতক্ষণে যাই পৌঁছবো। যানজটের লেগে আমরা পোষাইতে পারি না, সময় নষ্ট হয়ে যায়। একটা দিক দিয়ে গাড়ি ছেড়েছি, আইতে আইতে মনে করেন এতক্ষণ। মিরপুর যাইতে আরো 2 ঘন্টা লাগবে আমার। এদিকে যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকেও। সব লোক একসাথে বাসায় ফেরার যে একটা প্রবণতা, গাড়ি বেশি হওয়ার কারণে এই সময়টা বিশেষ করে প্রেশারটা হয়। আর বর্তমানে যেটা অ্যাড হয়েছে, সবাই মার্কেটে আসতেছে, এখন অফিস শেষ করে মার্কেটে আসতেছে। এই কারণে এই মুহূর্তে এই সময়টা জামটা বেশি হচ্ছে। তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টির কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় ঈদে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। দ্রুততম সময়ের মধ্যে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান ওবায়দুল কাদের। যাত্রা খুবই ভালো হবে, খুব স্বস্তিদায়ক হবে, এটা আমি দাবি করতে পারবো না। তবে স্বস্তিদায়ক করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। বৃষ্টি যদি কন্টিনিউ করে ডাউনপোর, তাহলে খুব কঠিন হবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা। তবে ক্ষতিগ্রস্ত রাস্তা সাথে সাথে মেরামতের সেটা করার জন্য আমাদের মালামাল এবং যন্ত্রপাতি নিয়ে ইঞ্জিনিয়াররা কর্তব্য তারা পালন করবে। তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ছিনতাই, মলম ও টানা পার্টির হয়রানি সহ নানা ধরনের ঝুঁকি নিয়ে এবারও ঈদের ট্রেনে ভ্রমণ করবেন লাখ লাখ যাত্রী। ঈদযাত্রায় শুধু আন্তনগর এবং বিলাসবহুল ট্রেনেই থাকবে নামমাত্র পুলিশ পাহারা। পর্যাপ্ত জনবল না থাকায় এ অবস্থা বলে দাবি কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
স্বাভাবিক সময়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রতিদিন বিভিন্ন রুটে চলাচল করে 244টি যাত্রীবাহী ট্রেন। এর মধ্যে চট্টগ্রাম রেল স্টেশন থেকে 9টি আন্তনগর সহ 32টি ট্রেন ছেড়ে যায়। আর রাজধানী ঢাকা থেকে প্রায় 100টি, ঈদে তার সাথে যুক্ত হবে আরো অন্তত 15টি বিশেষ ট্রেন। এমনিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায় যাত্রীবাহী ট্রেনগুলোতে নানা ধরনের অপরাধ ঘটে থাকে। ঈদের সময়টা বেড়ে যায় কয়েক গুণ। ছিনতাই পার্টি এরা মানুষকে দিয়ে হয়রানি করে, মানুষের মালামাল দিয়ে ব্যাগ ছিনতাই করে। এই ছিনতাই রোধ করতে এই আরও যে ফোর্স নিয়োগ করা প্রয়োজন। বিপুল এ যাত্রী চাপ সামাল দিতে এবার দায়িত্ব পালন করবে 1100 জিআরপি, 160 জন ব্যাটালিয়ন আনসার এবং 70 জন এপিবিএন। যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি রেলের পূর্বাঞ্চলের 33টি বড় স্টেশন, জিআরপি 12টি থানা, 17টি ফাঁড়ি সহ রেলের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা দায়িত্ব পালন করতে হবে জিআরপি পুলিশকেই। প্রত্যেকটা ট্রেনে প্রায় 10টা হতে বগি থাকে। প্রত্যেক বগিতে আমরা যথেষ্ট লোক দিতে পারি না। ঈদের সময় প্রচুর ভিড় হয়। এই ভিড়ের কারণে কোনো জরুরি প্রয়োজনে পুলিশ যথাস্থানে যথাসময়ে পৌঁছতে পারে না, হয়তো বিলম্বে পৌঁছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং জিআরপি দুটি সংস্থা কাজ করলেও তাদের রয়েছে জনবলের ঘাটতি। এই অবস্থায় যাত্রীদের নিরাপত্তায় অন্যান্য সংস্থার সহায়তা চেয়েছে রেলওয়ে। ট্রেনের সংখ্যা বাড়ছে, কিন্তু নিরাপত্তা বাহিনীর যে জনবল অনুমোদিত আছে সেটাই আছে। এর ফলে আমাদের মনিটরিংয়ে কিছুটা অসুবিধা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, সিটিএসবি সবার সহযোগিতা নেওয়ার জন্য যোগাযোগ করে রাখছি। আগামী 21 জুন থেকে শুরু হবে ঈদের যাত্রা। এবারের ঈদ যাত্রায় স্বাভাবিক ট্রেনগুলোর পাশাপাশি প্রতিদিন চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী এক জোড়া, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, রাজশাহী, খুলনা এবং পার্বতীপুরে একটি করে বিশেষ ট্রেন চলাচল করবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবাসের সময়ে আরো থাকছে। লন্ডনের মসজিদের কাছে গাড়ি হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত 10, গাড়ি চালক আটক। মুসলিম কমিউনিটির সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। জাতীয় সম্প্রচার কমিশনের কাছে নিবন্ধনের বিধান রেখে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017-তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। নতুন এই নীতিমালা অনুযায়ী সম্প্রচার কমিশনই নির্ধারণ করবে অনলাইন পত্রিকার নিবন্ধন ফি সহ পরিচালনার অন্যান্য নিয়মাবলী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় সম্প্রচার নীতিমালার সাথে সমন্বয় করা হবে নতুন এই নীতিমালা। টেলিভিশন, রেডিও কিংবা মুদ্রিত সংবাদপত্র সহ প্রচলিত গণমাধ্যমের পাশাপাশি সময়ের চাহিদা ও প্রযুক্তির প্রসারে দেশে গত 10 বছরে গড়ে উঠেছে প্রায় 2000-এরও বেশি অনলাইন গণমাধ্যম, যার বেশিরভাগই সংবাদ ভিত্তিক নিউজ পোর্টাল। তথ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত সংবাদ প্রকাশের অনুমতির জন্য আবেদন পড়েছে প্রায় 1800 অনলাইন গণমাধ্যমের। দ্রুত প্রসার পাওয়া এই মাধ্যম পরিচালনায় এতদিন কোনো নীতিমালা না থাকলেও এই প্রথম জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করল সরকার। সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এতে অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সম্প্রচার কমিশনের আওতায় পরিচালিত হবে এসব প্রতিষ্ঠান। সম্প্রচার কমিশন নামে একটা কমিশনের প্রস্তাব করা হয়েছে। জাতীয় সম্প্রচার আইনটা যখন পাশ হবে তখন ওই কমিশনটা এক্সিস্টেন্সে চলে আসবে। ওই কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে যারা এই অনলাইন গণমাধ্যম পরিচালনা করবে। অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠানের কোনো তথ্যপত্র যদি কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের অধিকার ক্ষুণ্ণ করে, কাউকে যদি আহত করে, তিনি অভিযোগ করবেন কমিশনের কাছে। নিবন্ধন ফি সম্প্রচার কমিশনই চূড়ান্ত করবে জানিয়ে তিনি বলেন, টেলিভিশন, রেডিও কিংবা মুদ্রিত গণমাধ্যমগুলোর অনলাইন সংস্করণের জন্য আলাদা কিংবা নতুন নিবন্ধন প্রয়োজন না হলেও নতুন অনলাইন প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিবন্ধন করতে হবে। সম্প্রচার কমিশন প্রতিষ্ঠার আগ পর্যন্ত অনুমোদন সংক্রান্ত এসব বিষয়ে তদারকি করবে তথ্য মন্ত্রণালয়। যারা পত্রিকা ব্যবহার করে তাদের যদি অনলাইন ভার্সন প্রয়োজন হয় তাহলে তাদের নতুনভাবে নিবন্ধন করতে হবে না। তারা ওই যে আগের যে 73 সালের আইনে নিবন্ধন করেছেন সেটা কন্টিনিউ করবে। তবে এই তথ্যটা কমিশনকে জানাতে হবে। প্রায় 1800-র মতো তথ্য মন্ত্রণালয়ে এনলিস্টেড হয়েছে, ওটা ওই পূর্ণাঙ্গ নিবন্ধন করবে কমিশন যখন আসবে। এছাড়াও সভায় কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন 2017 এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পাশাপাশি পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে নিহত 160 জনের মৃত্যুতেও শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। তাদের উদ্দেশ্যে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
এদিকে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালাকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। সোমবার সময় সংবাদের কাছে প্রতিক্রিয়া জানিয়ে প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার বলেন, এই আইনের মাধ্যমে ভুইফোর অনলাইন পত্রিকা বন্ধের পাশাপাশি অনলাইন সাংবাদিকতার মান বাড়বে। অনলাইন মিডিয়ার কোনো স্বীকৃতি ছিল না। অনলাইন মিডিয়ার জন্য বিজ্ঞাপন বরাদ্দ হবে তেমন কোনো ব্যবস্থাও ছিল না, কোনো কিছুই ছিল না। এবং ভুইফুরের মতন যত্রতত্র যেখানে সেখানে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠছিল, এর মধ্যে সাংবাদিকতার মানের প্রশ্ন ছিল, বস্তুনিষ্ঠতার বিষয়গুলো ছিল। ধরেন কাগজের পত্রিকা অথবা টিভি বেতার সম্প্রচার মাধ্যম, তাদের তো এক ধরনের জবাবদিহিতা আছে, অনুমোদনের প্রশ্ন আছে। অভিনন্দন জানাই যে একটি নীতিমালা অন্ততপক্ষে একটা বড় ভিত্তি তৈরি করে দিয়েছে, যে এটা দেখে যারাই পরিচালনা করুক অথবা যারা নিয়ন্ত্রণ করুক অথবা যারা ব্যবস্থাপনা করুক, তারা অন্তত একটা গাইডলাইন পাবে। জাতীয় সংসদের বাজেট আলোচনায় সরকার দলীয় এমপিদের তোপের মুখে পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সরকার দলীয় এমপি শেখ ফজলুল করিম সেলিম অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, বিভিন্ন সময় তার বিভিন্ন বক্তব্যের কারণে আওয়ামী লীগকে বিব্রত হতে হয়। অপরদিকে প্রস্তাবিত বাজেটকে নির্বাচন বিরোধী উল্লেখ করে অপর সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, অর্থমন্ত্রী সবকিছুর ওপর গণহারে অযৌক্তিকভাবে ভ্যাট আরোপ করেছেন, যা পৃথিবীর কোথাও নজির নেই। এবারে উনি ভ্যাট করেছেন প্রায় গণহারে সবকিছুর উপর ভ্যাট আরোপ করেছেন। এই ভ্যাট পৃথিবীর কোন ইতিহাসে একটি খাত থেকে এক বছরের ব্যবধানে 30% আয়কর আয় বা রেভিনিউ এটা ইনক্রিজ করা যায় না। আমার স্পিকার, এটা কোনো যৌক্তিক হতে পারে না। ব্যাংকে জমা টাকার উপর যে আবগারি শুল্ক ধার্য করেছেন, কি কারণে, কার স্বার্থে, কার পরামর্শ অর্থমন্ত্রী এটা করেছেন আমার বোধগম্য নয়। আপনার কিছু কথাবার্তা আমাদের সরকারের অনেক বিব্রতকর অবস্থা পড়তে হয়। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বাসছে, বাজেটে যদি কোনো অসঙ্গতি কিছু থাকে তাহলে আমি সেটা বিবেচনা করব, আমি দেখব। আর সেখানে যে আপনি সিলেটে যে কি বললেন, 1 লক্ষ টাকা যার আছে সে ধনী এবং সম্পদশালী। আপনি ভুলে গেছেন হরটাউন কেরিঙ্গাইছে আপনি কি বলেছিলেন? আপনি হরটাউন কেরিঙ্গাই সময় বলেছিলেন 4000 কোটি টাকা কোনো টাকা না, 4000 কোটি টাকা কোনো টাকা না, 1 লাখ হয়ে গেল টাকা। সংসদে এই 350 জন সদস্য ঠিক করবে সংসদের জনগণের কল্যাণে কোনটা থাকবে কোনটা থাকবে না, এটা আপনি সিদ্ধান্ত নেবেন না। বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আয়োজিত ইফতারের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন দলের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। এ সময় অনুষ্ঠানস্থল ঘুরে ঘুরে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর কেন হামলা হয়েছে এবং কারা এর সাথে জড়িত তা খুঁজে বের করতে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংযুক্ত বিভিন্ন দপ্তরের মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আমরা তদন্ত করে দেখছি কারা ঘটিয়েছেন, কেন ঘটিয়েছেন, কি উদ্দেশ্যে ঘটিয়েছেন, এগুলো আমরা তদন্ত না করে বলতে পারবো না। একটা ঘটনা ঘটেছে, এটা যেরকম সত্য, এবং কারা ঘটিয়েছে তার পিছনে লোক কেউ আছে নিশ্চয়ই, সেটা আমাদের দেখার বিষয় আছে। পাহাড়গুলোতে অপরিকল্পিতভাবে এই বাড়িঘর নির্মাণের জন্য এই সমস্ত ঘটছে। বৃষ্টিটাও খুব বেশি পরিমাণে হয়েছে, সেই জন্য এই ধস নেমেছে। এখানে রাজনীতি আছে এটা আমরা বিশ্বাস করি না। এটা একটা বিপর্যয় হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়। মানুষ অসহায় আছে, মানুষের সেবার জন্য এখন সবারই এগিয়ে যাওয়া উচিত। পাহাড় ধসে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণার পাশাপাশি ওই অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় জাসাস আয়োজিত ইফতার মাহফিলে এ দাবি জানান তিনি। পার্বত্য চট্টগ্রামের আমাদের ভাইয়েরা খুব কষ্টে আছে, তাদের ঘরবাড়ি ভেঙে পড়ছে, আত্মীয় স্বজনরা ভূমিধসে মারা গেছেন। আপনারা জানেন যে প্রায় 170-এর মতো মানুষ মারা গেছে, এবং তারপরেও দুঃখজনকভাবে সরকার কোনো রাষ্ট্রীয় শোক ঘোষণা করেনি, এবং এখনো
এই অঞ্চলটিকে উপদ্রুত অঞ্চল বলে ঘোষণা করা। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম এলাকাকে এবং চট্টগ্রামের যে সমস্ত অঞ্চলে ভূমিধস হচ্ছে সেগুলোকে দুর্গত এলাকা ঘোষণা করা হোক এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হোক। প্রাকৃতিক দুর্যোগে চালের স্বাভাবিক সরবরাহে বিঘ্ন ঘটার বিষয়টি বিবেচনায় নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চাল আমদানিতে বিনা জামানতে ঋণপত্র খোলার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে ঊর্ধ্বমুখী চালের দাম নিয়ন্ত্রণে আনতে চালের আমদানি শুল্ক প্রত্যাহারের আভাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল। আগারগাঁয়ে এনএসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ ইঙ্গিত দেন। চলতি মৌসুমে সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে আকস্মিক বন্যায় সরকারি হিসেবে 6 লাখ টন ধান নষ্ট হয়। সেই সাথে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে সারা দেশে 10 টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত 7.5 লাখ টন চালের চাহিদা বেড়ে যায়। এতে সরকারের চালের মজুত কমে 2 লাখ টনের নিচে নেমে এসেছে। এদিকে বাজারে ধারাবাহিকভাবে চালের দাম বেড়ে বর্তমানে প্রতি কেজি মোটা চাল 50 টাকা এবং সরু চাল 60 টাকার কাছাকাছি দাঁড়িয়েছে। এসব বিবেচনায় নিয়ে সম্প্রতি সরকার চাল আমদানির সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ব্যাংক সোমবার চাল আমদানির ক্ষেত্রে বিনা জামানতে ঋণপত্র খোলার সুযোগ দিয়ে এক পরিপত্র জারি করে। হঠাৎ এমন সিদ্ধান্তের জন্য পরিপত্রে প্রাকৃতিক দুর্যোগের সরবরাহ ঘাটতিতে চালের বাজারের অস্থিতিশীলতার কথা বলা হয়েছে। এদিকে সোমবার এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, চালের বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে সরকার। চালের উপর একটা ইম্পোর্ট ডিউটি আমরা ইম্পোজ করেছিলাম ইচ্ছাকৃতভাবে টু কন্টেইন দ্য ইম্পোর্ট, যাতে করে ইম্পোর্ট না করতে পারে। ইম্পোর্ট করলে আমাদের কৃষকরা যারা উৎপাদন করে তারা ক্ষতিগ্রস্ত হবে। তো আমি মনে করি যে এটাও সরকার বিবেচনা করতে পারেন যে এখন টেম্পোরারি পিরিয়ডের জন্য সেটা কোনো কিছু করা যায় কিনা। 2015 সালের শেষ দিকে চাল আমদানি নিরুৎসাহিত করতে আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 25% এবং অতিরিক্ত 3% রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশের চালের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, ভিয়েতনাম থেকে চাল আমদানির সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা, এক শ্রেণীর মিল মালিকরা আজকে সিন্ডিকেট করে আমি মনে করব যে আজকে চেষ্টা করছে এই কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছে, দাম বাড়িয়ে দিচ্ছে। আজকে দাম বাড়ার এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে এমন কোনো খাদ্য সংকট সৃষ্টি হয় নাই, কোনো সংকট সৃষ্টি হয় নাই। এই সংকটটা সম্পূর্ণ কৃত্রিম সংকট। আমাদের ধারণা, বিশ্বাস আছে আগামী 20-22 দিনের মধ্যে আমাদের প্রথম যে চালান 2.5 লক্ষ মেট্রিক টন ভিয়েতনামের সাথে G2G আছে, যেটার প্রথম 2টা ভেসেল, কমপক্ষে 50,000 মেট্রিক টনের 2টা ভেসেল আমরা আশা করছি 20-22 তারিখের মধ্যে আমাদের চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। আমরা আশা করছি 20-22 দিনের মধ্যে 2.5 লক্ষ মেট্রিক টনের মধ্যে কিছু এসে পড়বে এবং ক্রমান্বয়ে আমাদের আসতে থাকবে। তারপর এবং 2 মাসের মধ্যে আমাদের সম্পূর্ণ 2.5 লক্ষ মেট্রিক টন চাল আমরা ভিয়েতনামের থেকে চট্টগ্রাম বন্দরে চলে আসবে। প্রবাসী সময়ে আরো থাকছে, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক। টেস্ট ক্রিকেটে নিজেদের আরো প্রমাণের সুযোগ হিসেবেই দেখছেন মাশরাফি। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। রমজানের এই সময়টাতে রাজধানীর মার্কেটগুলো কেনাকাটায় মুখর থাকার কথা থাকলেও বাদ সেঁধেছে বৃষ্টি, জলাবদ্ধতার যানজট। কাঙ্ক্ষিত ক্রেতার দেখা না পেয়ে চোখে মুখে চিন্তার ভাঁজ বিক্রেতাদের। অন্যদিকে জল বৃষ্টি উপেক্ষা করে স্বজনদের জন্য কেনাকাটা করতে আসা নগরবাসীও জানান পথে পথে ভোগান্তির কথা। সকাল গড়িয়ে দুপুর, সকল শ্রেণীর ক্রেতার রুচি ও চাহিদা অনুযায়ী নানা পণ্যের পসরা সাজিয়ে বসলেও তখনও ক্রেতার দেখা পাননি ধানমন্ডির মেট্রো শপিং মলের এই দোকানিরা। সোমবার দিনভর বৃষ্টির প্রভাবেই ক্রেতা শূন্য এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানান বিক্রেতারা। শুধু মেট্রো নয়, রাজধানীর অধিকাংশ শপিং সেন্টার ও বিপণী বিতানের ঈদ কেনাকাটায় প্রভাব পড়ে বৈরী আবহাওয়ার। এসব কারণে এবারের ঈদ মৌসুমে বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা বিক্রেতাদের। গতকালকে তো আপনার মোটামুটি একটু ওয়েদার ভালো ছিল, লোকজন আসছে, কেনাকাটা হয়েছে। আজকে সকাল থেকে তো ফার্স্ট আওয়ার থেকে সকালে বৃষ্টি, এখানে মানুষ ঘর থেকে বের হতে পারছে না, বেরিয়ে মার্কেটে এই অবস্থা। এবার বিক্রির বাজার খুবই খারাপ অবস্থা, বুঝছেন, মানে গত বছর থেকে 4 ভাগে 3 ভাগই নাই। আমরা যে লক্ষ লক্ষ টাকার মাল কালেকশন করছি, এখন পুরো মাল রয়েছে। ইফতারের পর পাল্টে যায় দৃশ্যপট।
বিকেল থেকে বৃষ্টি না হওয়ায় সন্ধ্যার পর থেকে শপিং সেন্টারমুখী হতে শুরু করেন ক্রেতারা। ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যাওয়ার আগেই সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে স্বজনদের জন্য কেনাকাটা করতে ছুটে আসেন ক্রেতারা। তবে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে প্রসাধনীর দোকানগুলোতে। পছন্দের পোশাকের সঙ্গে মিল রেখে কানের দুল, চুড়ি, মালা, টিপ সহ আনুষঙ্গিক পণ্য কেনেন নারী ক্রেতারা। এখন তো একদম শেষ টাইম, সবকিছু শেষ। এখন অর্নামেন্টস দেখছি, ইয়াররিংস, তারপর হচ্ছে মালা, চুড়ি। প্যান্ট কিনেছি, আমি টি শার্ট কিনেছি, পাঞ্জাবি কিনেছি। ড্রেস কেনা শেষ, এখন শুধু ড্রেসের সাথে ম্যাচিং করে অর্নামেন্টস কেনা হচ্ছে। আমি মেহেদি কিনলাম, যেটা না হলে আর কি ঈদ হয় না। বৈরী আবহাওয়া ও যানজটের ভোগান্তি কমে গেলে চাঁদ রাত পর্যন্ত সমান তালে বিক্রি হবে বলেও আশাবাদ বিক্রেতাদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। লন্ডন হামলার খবর। ব্রিটেনের লন্ডনে ফিন্সবারি পার্কে পথচারীদের ওপর গাড়ি নিয়ে হামলার ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 10 জন। ঘটনার পর হামলাকারী গাড়ি চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে পুলিশ। উদ্ভূত পরিস্থিতি আলোচনায় মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি মুসলিম কমিউনিটি ও মসজিদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। বিস্তারিত জানিয়েছেন লন্ডন প্রতিনিধি সৈয়ব কবির। রোববার লন্ডনের ফিন্সবারি মসজিদে তারিবি নামাজ শেষ করে মসজিদে যখন চলে যাচ্ছে ঠিক তখনই ভ্যান দিয়ে হামলা চালায় এক শ্বেতাঙ্গ। এই ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এখন পর্যন্ত 48 বছর বয়স্ক একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পরপর বাংলাদেশি কমিউনিটি সহ মুসলিম কমিউনিটিতে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। সাদা একটা ট্রাক পিছন থেকে এসে ওনাদের প্রতি আপনার অ্যাটাক করে। এই অ্যাটাক করার সাথে সাথে আপনার যে অসুস্থ যে লোকটা ছিল ওর উপরে দিয়ে মানে ভ্যানটা আটক করে এবং এর সাথে সাথে আরো 4-5 জনের মানে খুব খারাপ অবস্থায় ছিল। সো ভ্যানটার ড্রাইভার সে মনে হয় বের হয়ে আমরা শুনছি যে সে বলছে যে আমি সব মুসলমানকে আমি মেরে ফেলতে চাই। We feel like the government should do more to help the Muslim community to be safe. এই ঘটনাকে ভয়াবহ ঘটনা উল্লেখ করে হামলার শিকার ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। হামলার মাত্র 1 মিনিটের মধ্যেই পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। এরই মধ্যে মুসলিম কমিউনিটির নিরাপত্তা রক্ষা ও মসজিদগুলো সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কখনোই চরমপন্থীদের উদ্দেশ্য সাধন হতে দেব না। 3 মাসের ব্যবধানে ব্রিটেনে ভয়াবহ হামলা ঘটনা ঘটে অনেকগুলো। এর মধ্যে প্রথমটি হয়েছিল ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের সামনে, একইভাবে গাড়ি চাপায় নিহত করে পথচারীদের। এরপর ম্যানচেস্টারের বোমিং অ্যাটাক, এর পরপরে লন্ডন ব্রিজে পথচারীদের উপর একই ধরনের ভ্যান চালিয়ে নিহত করা হয় অনেককে। আর একই ধরনের ঘটনা ঘটলো এবার ফিন্সবারি মসজিদের পার্কের সামনে। I think that the government should start to have some measures to protect the community, Muslim community in this area. এই ঘটনার কারণে ব্রিটেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে এবং এই বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে ধারণা করা হচ্ছে। সৈয়দ কবির, সময় সংবাদ, লন্ডন। বৃহত্তর ঢাকা সমিতির উদ্যোগে কুয়েতে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। সংগঠনের সভাপতি সৈয়দ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি রমিজ দেওয়ান, আল আমিন স্বপন, নাছির উদ্দিন, জাহিদ রহমান সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতারা। ইফতারের আগে মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কুয়েতে ইফতার মাহফিল আয়োজন করেছে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি। কুয়েত সিটির রাজধানী হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার সংগঠনের সভাপতি এম আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান খান, মাহমুদুল হাসান, জালাল আহমেদ, আব্দুর রহমান, মনসুর শেখ, শরাফত মনি সহ বিভিন্ন রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এদিন সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত শারজা যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে।
সার্জার স্থানীয় এক রেস্তোরাঁয় সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় সার্জার যুবলীগের সভাপতি প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার। বিশেষ অতিথি ছিলেন ইউএই যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. শফিকুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ শহীদুল হক, দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার আহমেদ, জিয়াউল হাসান সবুজ, হাবিবুর রহমান সহ অনেকে। ফ্রান্সের বৃহত্তর আঞ্চলিক সংগঠন সিলেট বিভাগ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। রোববার প্যারিসে বাংলাদেশি অধ্যুষিত আবারভিলা জামে মসজিদে এ মাহফিল হয়। আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মামুন মিয়া, সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য, উপদেষ্টা সোনাম উদ্দিন খালিক, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সহ অনেকে। এছাড়া ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য জেলার আঞ্চলিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে সংগঠনের কার্যকর ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সোমবার কুয়ালালামপুরের একটি হোটেলে বলরুমে এই ইফতার মাহফিল হয়। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আহমাদুল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সোনাহার আলী খান, সহ সভাপতি মহসিন আলী, নুরু মিয়া সহ বিভিন্ন সংগঠনের প্রবাসী বাঙালিরা। ইফতারের আগের মুহূর্তে দেশের সুখ সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। সৌদি আরবের রিয়াদে সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিলেট প্রবাসী ব্যবসায়ীদের ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার রিয়াদের প্যারাডাইস রেস্তোরাঁয় ইফতারের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং নুরুজ্জামান সুজনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অব কমার্সের আঞ্চলিক পরিচালক হিজকিল গুলজার। সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পণ্য আমদানিকারক সমিতির সভাপতি কাপ্তান হোসেন, ইব্রাহিম আলী, মাহতাবুদ্দিন ইব্রাহিম আলী সহ প্রবাসী ব্যবসায়ী নেতারা। ইফতার পূর্ব আলোচনা সভায় পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা আজমল হোসাইন। পরে প্রবাসী ব্যবসায়ীরা তাদের জাকাতের অর্থ রাঙ্গামাটিতে পাহাড় ধসে হতাহতদের দান করার আহ্বান জানান। রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল করেছে ফেনী সমিতি কাতার। রোববার কাতারের রাজধানীর দোহা স্টাটো হোটেলে এই ইফতার মাহফিল হয়। সংগঠনের আহ্বায়ক শহীদুল্লাহ হায়দারের সভাপতিত্ব, যুগ্ম আহ্বায়ক মোকাররম আলী চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন সদস্য সচিব কামাল উদ্দিন মেম্বার, এনামুল হক আলম, আবু সাইদ, শহীদুল হক প্রমুখ। বক্তারা বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে কাতার প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ শান্তি কামনায় মোনাজাত করা হয়। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের মেরিডেন শহরে প্রবাসী বাংলাদেশিদের ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। ইফতার মাহফিলে বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাটের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব আলোচনা সভায় সংগঠনের সভাপতি মুশিউর রহমান কামাল প্রবাসীদের কল্যাণে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান। পরে মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পার্বতীপুর থানা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। জ্যাকসন হাইটসের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের আগামী দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সমিতির উপদেষ্টা নিউ জার্সি প্রবাসী ইউনুস আলীর সভাপতিত্বে এবং আমিনুর রহমান খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পেনসিলভানিয়া প্রবাসী নূর ইসলাম, কানেকটিকাট প্রবাসী সাবেদ সাথী, নিউ ইয়র্ক প্রবাসী ফজলুল কাদের, হুসাইন আজম সহ প্রমুখ। জুলাইয়ের পার্বতীপুর থানা সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজনের আয়োজন করা হবে বলে জানান উপদেষ্টা ইউনুস আলী ও আমিনুর রহমান খোকন। রাজধানীর চকবাজারে ট্রান্সফরমার বিস্ফোরণে নিজ বাসায় বিদ্যুতায়িত হয়ে এক শিশুসহ পরিবারের ৩ জন মারা গেছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার সকাল 11টার দিকে টানা বৃষ্টির মধ্যে চকবাজার এলাকায় পশ্চিম ইসলামবাগে একটি ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটে। এতে পাশের একটি দোতলা টিন শেড বাড়ি বিদ্যুতায়িত হয়। ট্রান্সফরমার বিস্ফোরণের বিকট শব্দ শুনে বাসার বাসিন্দা শিরিন আক্তার, তার মেয়ে আফরিন ও শাশুড়ি আমিনা বেগম দোতলা থেকে নিচে নামতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মারাত্মক আহত অবস্থায় আরেক মেয়ে কুলসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের দাবি ট্রান্সফরমারটি সুরক্ষিত না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়া সেখানে কয়েকটি ট্রান্সফরমার থাকার কারণে ওই এলাকায় মাঝে মাঝেই বিস্ফোরণ ঘটে বলেও জানিয়েছে এলাকাবাসী। একই জায়গার ভিতরে আমরা 5-6টা ট্রান্সফরমার, একটা যদি বাঁচতো তাহলে আরেকটা একটা বাঁচতো। আতঙ্কের ভিতরে থাকি এলাকাবাসী আমরা। চাকুটা হচ্ছে নিবে যেতে পারে এটা। দুইজন বাঁচাইতে গিয়ে আবার এখন আমি যে আমার ছোট ভাই বলতে হয়েছে ভাইয়া যে দেন পাশে কি হয়েছে, পরে আমি যে দেখি যে আমার সিঁড়িতে 5টা লোক, আমার ছোট ভাইয়ের বউ, আমার মা, চাচি, বাতিজি, 2 বাতিজি, 1 ভাগনা। বনানীর রেইন ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় সাফাত আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। ঢাকার 2 নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম অভিযোগপত্রটি গ্রহণ করেন। সেই সঙ্গে মামলার অভিযোগপত্র গঠনের শুনানির জন্য 9 জুলাই দিন ধার্য করেছেন। এর আগে 12 জুন আদালত অভিযোগপত্র গ্রহণের জন্য 19 জুন দিন ধার্য করেছিলেন। গত 28 মার্চ বনানীর রেইন ট্রি হোটেলে জন্মদিনের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। প্রতিদিন অনেক শিশুই হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু গুরুতর অসুস্থ শিশুদের জন্য দেশের বেশিরভাগ হাসপাতালেই নেই পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা PICU। এতে সঠিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন সরকারকে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা পরিকল্পনার আওতায় নিতে হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। হার্টের বাল্বের সমস্যা নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পরীক্ষা করাতে আসে এই শিশু। অবস্থার অবনতি হলেও হাসপাতালে নেই পেডিয়াট্রিক ICU। তাকে রাখা সম্ভব নয় নবজাতক ICU বা বড়দের ICUতে। রক্তর নালী ফুটা, এর জন্য আমি মেলার বাড়ি হাসপাতালে ভর্তি হয়েছি। আগে তো জরাইতো, এখন আর জরাই না। ও টিবি ছিল, টিবি ভালো হয়েছে, ওন তার হাঁটে ছিদ্র, নিউমোনিয়া, ঘন ঘন খালি জ্বর আসতো আর বমি। শিশু বয়সে যে কেউ হৃদরোগ, স্টমাক ইনফেকশন, মেরিনজাইটিস, এন্টাফালাইটিস, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ নানা সমস্যায় আক্রান্ত হতে পারে। এসব শিশুদের পরিপূর্ণ সেবা নিশ্চিত করতে প্রয়োজন PICUর। কিন্তু শিশুদের নিবিড় পরিচর্যা ইউনিট না থাকায় বর্তমানে চিকিৎসা দিতে হয় সাধারণ কেবিনে। লিভার ফেলিউর আসে, নিউমোনিয়া, অ্যাজমা আসে, যেসব বাচ্চাগুলোকে ভেন্টিলেটর কেয়ার দিতে হয়। পুরো শরীর অবশ্যই যায়, মস্তিষ্কে প্রদাহ, অনেকের ইন্টারক্লেয়ার হ্যামারেজ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, পয়জনিং অফ দ্য ড্রাগ। এই বাচ্চাগুলোকে যদি প্রপারলি ম্যানেজ করতে হয় তো অবশ্যই পেডিয়াট্রিক ICUর প্রয়োজন অনেক বেশি। দেশের সরকারি হাসপাতালগুলোতে এখন পর্যন্ত নেই কোনো PICU। 2-4টি বেসরকারি হাসপাতালে পেডিয়াট্রিক ICU থাকলেও তাতে শয্যার পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই কম। অধিকাংশ মেডিকেল কলেজ, ইভেন ডিস্ট্রিক্ট হসপিটাল, কোনো জায়গাতেই কিন্তু PICU নাই। একটা শিশু যখন অসুস্থ হয়, জেনারেল ওয়ার্ডে রেখে আমরা তাকে চিকিৎসা দিই, ক্যাবিনে রেখেও চিকিৎসা দেওয়া যায়। কিন্তু ওই বাচ্চারা যখন মারাত্মক আকারে অসুস্থ হচ্ছে, তখন কিন্তু তাকে নিবিড় পরিচর্যার প্রয়োজন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে PICU একেবারেই নাই বললেই চলে। ইভেন আমাদের BSMMতেও কিন্তু ওই রকম ঠিক PICU ওই ভাবে কিন্তু নাই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন দেশে নবজাতক মৃত্যুর হার কমাতে নবজাতক নিবিড় পরিচর্যার ইউনিটের যেমন প্রয়োজন, তেমনি শিশু মৃত্যুর হার কমাতে পেডিয়াট্রিক সেবা নিশ্চিত করাও স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে ভাবতে হবে সরকারকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ন্যায্যতার ভিত্তিতেই ভারতের সঙ্গে তিস্তার পানি বন্টন চুক্তি সম্পন্ন করা যাবে বলে আশা প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিষয়টি কতটা ছোট, কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা আশা করছি তিস্তার বিষয়টি অবশ্যই একটি যুক্তিপূর্ণ উপায়ে সমাধান হবে। দুই দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে অনেক আন্তরিক। এছাড়া ভারতে অনেক মানবতাবাদী ব্যক্তি রয়েছেন যারা বিভিন্ন সময় বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলছেন। আমরা আশা করছি দ্রুততম সময়ে চুক্তিটি হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত 2টার দিকে বুকিত বিনতাংয়ের ফারেনহাইট শপিং কমপ্লেক্সের পেছনে এ ঘটনা ঘটে। নিহত 23 বছর বয়সী শ্রমিকের নাম লোকমান হাকিম। স্থানীয়দের ধারণা, কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকমানের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ক্রিকেটের খবর।
নানা আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক। এমনটাই মন্তব্য করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সোমবার সন্ধ্যায় সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের সঙ্গে ইফতার করেন তিনি। একটি বেসরকারি মোবাইল সেট প্রতিষ্ঠানের আয়োজনকে স্বাগত জানান ম্যাশ। মাশরাফি বিন মুর্তজা ইনজুরির কারণে টাইগারদের টেস্ট জার্সিটা উঠিয়ে রেখেছেন 2009 সালে। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া সাফল্য নিয়ে দেশে ফেরার পর এক অনুষ্ঠানে তার কাছে গণমাধ্যম কর্মীদের সপ্রতিভ প্রশ্ন থাকলো। অবশেষে আগস্টে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে। দেশের ক্রিকেটের জন্য এই সফরের মূল্যায়নটা কি? খুব তাড়াহুড়োতে থাকা মাশরাফি প্রশ্নটির জবাব দেন ছোট্ট করে। অবশ্যই এটা তো সবসময় হয়, এবারও হবে, আমরা চেষ্টা করব ভালোভাবে করার। মাঠের বাইরেও দেশের মানুষের হৃদয় ছুঁয়ে যান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। সামাজিক দায়বদ্ধতার আহ্বানে এর আগেও বহুবার সাড়া দিয়েছেন। এদিন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মাশরাফি ব্যানারে একটি বেসরকারি মোবাইল সেট প্রতিষ্ঠানের আয়োজনে যোগ দেন। এছাড়া ওই প্রতিষ্ঠানের মিট উইথ মাশরাফি নামক একটি প্রতিযোগিতার বিজয়ীরাও ছিলেন অনুষ্ঠানে। ভক্তদের ছবি তোলা আর অটোগ্রাফের আবদার মেটাতে মেটাতে ক্লান্ত ম্যাশ এমন উদ্যোগের সঙ্গে থাকতে চান সবসময়। সুবিধাবঞ্চিত বাচ্চাদের সাথে ওনারা আছেন এবং ওনাদের জন্য কাজ করছে, ওদের শিক্ষা ব্যবস্থা করছে এবং এট দ্য সেম টাইমে ওদের বিভিন্ন কাজ, যারা একটু পড়ালেখার বয়সটা পার হয়ে গিয়েছে তাদের জন্য কাজের ব্যবস্থা করেছে। তো এগুলো খুব ভালো লাগছে দেখে। প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব আছে তার নিজস্ব জায়গা থেকে মানুষের জন্য কিছু করার। তো অবশ্যই আমার নিজস্ব একটা দায়বদ্ধতা আছে, সেখান থেকে আমি যতটুকু পারি ইনশাল্লাহ করার চেষ্টা করব এবং করছি। প্রিয় তারকাকে কাছে পেয়ে শিশু কিশোরদের কণ্ঠ আপ্লুত। ক্যাপ্টেনকে চোখের সামনে দেখে যেন নিজেদের চোখকেই বিশ্বাস হয় না তাদের। কখনো ভাবতেও পারিনি তার সাথে দেখা হবে, সেলফি তুলবো, সামনাসামনি দেখবো, তার অটোগ্রাফ পাবো। এটা আমাদের জীবনে একটি স্মরণীয় দিন। আমার স্বপ্নের লক্ষ্য যে আমি মাশরাফি অধিনায়কের সঙ্গে একদিন দেখা করব। বন্ধুরা টিটকার মেয়ের কিংবা ফাইজলাম করে বলে জীবনে বাস্তব হইব না, কিন্তু আজ ইসরায়েল বাংলাদেশ ফাউন্ডেশন সে আমাদের স্বপ্নটা বাস্তব করে দেখালো। ক্রীড়া ব্যক্তিত্বের মানুষের জন্য কাজ করার অসংখ্য নজির আছে পৃথিবীতে। যে তারকা ভক্তদের কাছে প্রবাদ পুরুষের মতো, তার একটি ভালো উদ্যোগও অনুকরণীয়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি, যেখানে আছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। সেরা এই একাদশের নেতৃত্ব দেবেন পাকিস্তানের অধিনায়ক সফররাজ খান। চ্যাম্পিয়ন্স ট্রফির এই একাদশ বেছে নেওয়ার দায়িত্বে ছিলেন ইংলিশ গ্রেট মাইকেল আথারটন, সৌরভ গাঙ্গুলি, রমিজ রাজা, উইজডেন অ্যালমাকানের সম্পাদক লরেন্স বুথ। নির্বাচকরা বেছে নেন তাদের চোখে পুরো টুর্নামেন্টের সেরা 11 জন ক্রিকেটারদের। তবে ফাইনালে পাকিস্তানের ফকর জামান দুর্দান্ত সেঞ্চুরি করায় ওপেনিংয়ের নয়, তামিমের পজিশন হয়েছে ওয়ান ডাউনে। কিছুদিন আগেও ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে ছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ হলো এমনটা: শিখর ধাওয়ান, ফকর জামান, তামিম ইকবাল, বিরাট কোহলি, জো রুট, বেন স্টোকস, সফররাজ আহমেদ, আদিল রশিদ, জুনায়েদ খান, ভুবনেশ্বর কুমার ও টুর্নামেন্ট সেরা পেসার হাসান আলী। দ্বাদশ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দিনভর জলাবদ্ধতা, সড়কে পানি জমায় তীব্র যানজট, সীমাহীন দুর্ভোগ। ঈদ কেনাকাটাতেও বৃষ্টির হানা। ঈদের ট্রেন যাত্রীদের জন্য থাকছে না বাড়তি নিরাপত্তা, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার শঙ্কা, বৃষ্টিতে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তির আশঙ্কা খোদ মন্ত্রীর। অনলাইন ভিত্তিক গণমাধ্যমকে সম্প্রচার কমিশন থেকে নিবন্ধন নিতে হবে, নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, স্বাগত জানালেন প্রযুক্তিবিদরা। বিনা জমায় ঋণপত্র খুলে চাল আমদানির সুযোগ দিচ্ছে সরকার, কেন্দ্রীয় ব্যাংকের চিঠি, শুল্ক হার কমানোর চিন্তাভাবনা জানালেন পরিকল্পনা মন্ত্রী। এবং সংসদে সরকার দলীয় এমপিদের তোপের মুখে অর্থমন্ত্রী, প্রস্তাবিত বাজেট নির্বাচন বিরোধী ও গণহারে ভ্যাট আরোপ হয়েছে বলে তীব্র সমালোচনা। কার স্বার্থে, কার পরামর্শ অর্থমন্ত্রী এটা করেছে আমার বোধগম্য নয়। 4000 কোটি টাকা কোনো টাকা না, 1 লাখ হয়ে গেল টাকা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।